Ladies and gentlemen, welcome back. আজকের যে প্যাসেজটা নিয়ে আমি আসছি সেটা হচ্ছে ক্যামব্রিজ 9-এর টেস্ট 3 প্যাসেজ 1। প্রথমেই আমরা প্যাসেজের টাইটেলটা পড়ে নেব। ফার্স্ট থিং ফার্স্ট, অ্যাটিটিউডস টু ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের প্রতি মানুষের মনোভাবটা কেমন, তার মানে প্যাসেজটা ভাষা সংক্রান্ত হতে যাচ্ছে এবং মানুষ ভাষার সাথে কিভাবে ডিল করে এই বিষয় হতে যাচ্ছে। এরপর আমরা কি করব? আমরা চলে যাব কোয়েশনস টাইপ দেখার জন্য যে কি কি ধরনের কোয়েশন এখানে আছে। কোয়েশন 1 to 8, ইয়েস না নট গিভেন, যেটা সচরাচর দেখা যায় না। সচরাচর বলতে ক্যামব্রিজ 11 থেকে শুরু করে ক্যামব্রিজ 21 পর্যন্ত চলে আসছে। প্যাসেজ 1-এ নর্মালি ট্রু ফলস নট গিভেন এবং ফিল ইন দ্য গ্যাপসই থাকে। বাট তোমরা যদি আগের ক্যামব্রিজগুলো একটু খেয়াল করো, ক্যামব্রিজ 6, 7, 8, 9 এগুলোতে দেখবা যে বিভিন্ন ধরনের কোয়েশন প্যাসেজ 1-এ থাকে। এরকম কোনো প্যাটার্ন এখানে ছিল না তখন। বাট এখন আইসা কেন আবার আমাদের এই পুরোনো ক্যামব্রিজের কোয়েশনগুলো সলভ করতে হবে এবং বুঝতে হবে? কারণ হচ্ছে এখন মাঝে মাঝেই আইএলটিএস এর দেখা যাচ্ছে ফাইনাল এক্সামে ওই আগের প্যাটার্নে কোয়েশন চলে আসতেছে, অর্থাৎ প্যাসেজ 1-এ এমসিকিউ দিয়ে দিচ্ছে, প্যাসেজ 1-এ হচ্ছে ইয়েস না নট গিভেন দিয়ে দিচ্ছে। সো এজন্য ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট যে তোমরা মাঝে মাঝে হচ্ছে পুরোনো যে ক্যামব্রিজগুলো আছে 7, 8, 9 এগুলো একটু চেক করে এবং কোয়েশন টাইপগুলো বোঝার চেষ্টা করো। কোয়েশন নাম্বার 9 to 12, fill in the gaps with clue, রাইট? খুবই পিকিউলিয়ার, এটা নর্মালি থাকে না প্যাসেজ 1-এ, যেটা আমরা সচরাচর দেখি। তারপর হচ্ছে একটা এমসিকিউ। সো খুবই ভিন্ন ধরনের কোয়েশনস প্যাসেজ 1-এর ক্ষেত্রে, যেটা এখন আর নর্মালি দেখা যায় না ক্যামব্রিজগুলোতে। বাট যেরকম কোয়েশনই হোক না কেন আমাদের সলভ তো করতেই হবে। পরীক্ষায় যদি চলে আসে তাহলে ডিল তো করতেই হবে। তবে একটা জিনিস মাথায় রাখবা, ওই যে বলে না, বনের বাঘে খায় না মনের বাঘে খায়। তো স্টুডেন্টসরা এই যে ইয়েস নো নট গিভেন দেখে অথবা ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু দেখে গাবড়ায় যায়। বাট প্যাসেজ 1-এর ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু এর ডিফিকাল্টি লেভেল কি প্যাসেজ 3 এর ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুর মতো হবে? অবশ্যই হবে না। এখানে যদিও ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু দিছে, এটার ডিফিকাল্টি লেভেলটা প্যাসেজ 1-এর মতোই হবে। অর্থাৎ কম্পেয়ারিং উইথ প্যাসেজ 3 এইটা তুলনামূলকভাবে সহজ হবে। আমি কি বলতে পারছি? সো গাবড়ায় যাবা না, যে টাইপটাই আছে সঠিক নিয়মে ওইটাকে অ্যাপ্রোচ করো, তখন দেখবা যে আসলেই পারতেছো তোমরা। প্যাসেজ 1 খুব একটা কঠিন হয় না। শুরু করব আমরা ইয়েস না নট গিভেন দিয়েই। প্রথমে হচ্ছে প্যাসেজ ম্যাপিং করার চেষ্টা করব, দেখব কোনো নাম দেওয়া আছে কিনা অথবা কোনো নাম্বার দেওয়া আছে কিনা। এখানে তেমন কোনো নাম আমি দেখতে পাচ্ছি না, তবে একটা নাম্বার এখানে দেওয়া আছে, 18th সেঞ্চুরি। সো আমরা 18th সেঞ্চুরিতে যাব। প্রথমবার যেখানে 18th সেঞ্চুরি মেনশন থাকবে সেখানে 4 নাম্বার কোয়েশন থাকার কথা এবং এর উপরে 1, 2, 3 থাকার কথা এবং এর নিচে 5, 6, 7, 8 থাকার কথা। এখানে আবার 18th সেঞ্চুরি আছে। সো 18th সেঞ্চুরি কয়েকবার চলে আসছে। প্রেসক্রিপটিজম এইগুলো মনে হয় যে থাকার কথা, এগুলো চেঞ্জ হওয়ার কথা না। কারণ প্রেসক্রিপটিভ গ্রামার এটা বিশেষ ধরনের গ্রামারের নাম। তো এইটাও থাকার কথা, এই যে ডিসক্রিপটিভিজম এই জিনিসটাও থাকার কথা। তোমরা দেখা যাক এইগুলো পাই কি পাই না। উপরের দিকে গেলে প্রেসক্রিপটিভিজম আমি পাইছি, এখানে দাগ দিলাম। 18th সেঞ্চুরিটা একটু খেয়াল করবা যে দেখো কিনা। এই যে 18th সেঞ্চুরি, ওকে। তার মানে মোটামুটি প্রথম থেকেই শুরু হওয়ার কথা এবং পরবর্তীতে হয়তো আহ, নিচের দিকে গেলে হচ্ছে আমরা কোয়েশনটা পাবো। এমনি আমি এখানে আর সময় নষ্ট করতেছি না। আমরা 18th সেঞ্চুরি পাইছি আর প্রেসক্রিপটিভিজম পাইছি। সো আর সময় এখানে নষ্ট করার দরকার নেই, কারণ আর কোনো নাম এখানে নাই অ্যাকচুয়ালি। আমরা চলে যাবো প্রথম কোয়েশনে। দেয়ার আর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস হোয়াই আর্গুমেন্টস occur অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। কোয়েশন বুঝতে যদি অসুবিধা হয়, যারা দুর্বল আছো ভেঙে ভেঙে পড়বা। প্রিপোজিশন, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে কনজাংশন, এইগুলোর আগ পর্যন্ত পড়বা। সো দেয়ার আর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস, বুঝতে পারা যায় এমন রিজন আছে। হোয়াই
আর্গুমেন্টস অকার, আর্গুমেন্টস ঘটে অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মানুষ কেন আর্গিউ করে, সে তার পেছনে আন্ডারস্ট্যান্ডেবল রিজনস আছে। অলরাইট, সো এখানে কিওয়ার্ড অনেকগুলো হবে, এই যে আর্গুমেন্টস হবে, আহ, তারপর হচ্ছে রিজনস, নট শিওর কিভাবে থাকবে, ইয়েস নন আর্গুমেন্ট এরকমই স্ট্রেট ফরওয়ার্ড থাকে না। তারপর আম নট শিওর, এই এই দুইটার যে কোনোটা থাকার কথা, বাট আমরা দেখব যে এখানে আন্ডারস্ট্যান্ডেবল রিজন আছে কি আছে না, তার মানে এইটা হচ্ছে আমাদের স্ট্রেস ওয়ার্ড, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা, আন্ডারস্ট্যান্ডেবল রিজনস আছে কি আছে না। আমি বলছিলাম যে আমাদের স্ট্রেস ওয়ার্ডগুলো হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপর হচ্ছে এই যে মোস্ট, এনি, অনলি, অ্যালোন, ফার্স্ট, এই যে ওয়ার্ডগুলোতে স্ট্রেস দেওয়া হয়, যে ওয়ার্ডগুলোতে খুবই গুরুত্ব দেওয়া হয়, এরকম শব্দ। মাঝে মাঝে বার্ভ হয়, মাঝে মাঝে যে রিজনস হয়, কারণ হয়, বাট এটা প্রশ্ন বেঁধে বেঁধে। বাট আমরা যদি অ্যাডজেক্টিভ পাই তাহলে প্রথমে দেখবো যে এই অ্যাডজেক্টিভটা আসলে চেঞ্জ হবে কি হবে না, সম্ভাবনা আছে কি আছে না। যেমন এখানে আন্ডারস্ট্যান্ডেবল রিজনস, এই আন্ডারস্ট্যান্ডেবল শব্দটাই চেঞ্জ হওয়া উচিত, যে আন্ডারস্ট্যান্ডেবল রিজন আছে নাকি এমন রিজন আছে যেটা আন্ডারস্ট্যান্ড করা যায় না, অথবা কোনো রিজনই নেই, দ্যাটস ইট। এনিওয়ে আমরা যাব শুরুর দিকে একদম, কারণ কি আমরা এই যে প্রেসক্রিপটিভ যেখানে পাইছি এখানের উপরে এই প্রশ্নগুলো থাকবে, তার মানে একদম শুরুর দিকে। অলরাইট, আর্কিউ তো পাইনি, আমি ডিবেট পাইছি। এটা খুবই হচ্ছে চোখ ফাঁকি দেওয়ার কথা তোমাদের, এই যে লিঙ্গুইস্টিক ডিবেট মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে যে আর্গুমেন্টটা। ওকে, আর কিছু? আচ্ছা, আর্গুমেন্টস এখানে আছে, আই এম নট শিওর যে কোন জায়গা থেকে পড়া শুরু করব, বাট একটা কথা সবসময় মাথায় রাখবা যে ইয়েস নন আর্গুমেন্টের ক্ষেত্রে একটু বেশি জায়গা পড়তে হয়, হ্যাঁ, মাঝে মাঝে। ওকে, সো যেহেতু এখানে লিঙ্গুইস্টিক ডিবেটও দেওয়া আছে, সো আমি এখান থেকেই পড়াটা শুরু করব। পপুলার লিঙ্গুইস্টিক ডিবেট রেগুলারলি deteriorates into invective and polemic. কিছু শব্দ আছে যেগুলো হয়তো তোমরা বুঝতে পারতেছো না, বাট দরকারও নাই, বাট তোমাদের জানার জন্য বলে রাখি। ইনভেক্টিভ মানে হচ্ছে যে খুবই হার্শ আর্গুমেন্ট বা ইনসাল্ট করা, সামথিং লাইক দ্যাট। আর পলেমিক মানে হচ্ছে খুবই কড়া ভাষায় কথা বলা আর কি, মানে একটা জগড়াটে একটা অবস্থা চলে আসে, এটা বলছে যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে ডিবেটগুলো হয় সেটা ডিটেরিয়েটস মানে ধাপে ধাপে নষ্ট হওয়া। তো এটা নষ্ট হয় যে আর্গুমেন্টটা কিসে রূপান্তরিত হয়, একটা আহ, কড়া জগড়াতে রূপান্তরিত হয়ে যায়। Language belongs to everyone, so most people feel they have a right to hold an opinion about it. এখানে বলছে ল্যাঙ্গুয়েজ সবার, সবার সবাই সবার সাথে বিলং করে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজে সবার অধিকার আছে, যার কারণে বেশিরভাগ মানুষই মনে করে যে দে হ্যাভ এন অপিনিয়ন, দে হ্যাভ রাইট টু হোল্ড এন অপিনিয়ন অ্যাবাউট ইট, তার হচ্ছে এই বিষয়ে মতামত দেওয়ার একটা অধিকার আছে। অ্যান্ড হোয়েন অপিনিয়ন্স ডিফার, ইমোশনস ক্যান রান হাই। যখন ভিন্ন ভিন্ন মতামত হয় তখন হচ্ছে ইমোশন অনেক হাই হয়ে যায়। Arguments can start easily over minor points of either as over major policies of linguistic education. নাও একটা বিষয় আমি হচ্ছে সবসময় বলি যে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে এইখান লেখা দেখবা যে ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন অন রিডিং প্যাসেজ 1 অথবা রিডিং প্যাসেজ 2। বাট ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে এখানে লেখা থাকে ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস এগ্রি উইথ দ্য ক্লেইমস অফ দ্য রাইটার ইন দ্য রিডিং প্যাসেজ। এই যে প্যাসেজটা আছে এই রাইটারের মতামতের সাথে এটা এগ্রি করতেছে কিনা, ইউ সি। সো ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে সরাসরি ইনফরমেশন দেওয়া থাকে, আমরা ইনফরমেশন মেলাবো। এখানে কোয়েশনে বলতেছে রাইট, আমরা ইনফরমেশন গিয়ে দেখবো, প্যাসেজে গিয়ে দেখবো যে এটা রাইট নাকি লেফট, যদি রাইট হয় তাহলে ট্রু, যদি লেফট হয় তাহলে ফলস। কিন্তু ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে এটা স্ট্রেট ফরওয়ার্ড নয়, এটা পরে বুঝতে হবে যে ক্লেমটা কি, দাবিটা কি, মতামতটা কি। যেমন এই যে অংশটা আমরা পড়লাম যে ল্যাঙ্গুয়েজ বিলংস টু এভরিওয়ান, সো মোস্ট পিপল ফিল দে হ্যাভ এ রাইট টু হোল্ড অ্যান অপিনিয়ন অ্যাবাউট ইট, and when opinions differ, emotions can run high. Arguments can start as easily over minor points of usage as over major policies of linguistic education. এই পরে আমরা কি বুঝলাম যে এই যে আর্গুমেন্টটা শুরু হয় মাইনর পয়েন্ট দিয়ে, এর পেছনে কি কারণ আছে, আন্ডারস্ট্যান্ডেবল কারণ আছে, লজিক্যাল রিজন আছে। ওকে, তুমি যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ উইল সি দ্যাট দেয়ার ইজ এ লজিক্যাল রিজন হুইচ ইজ যে সবাই মনে করে ল্যাঙ্গুয়েজ তাদের এবং তাদের একটা অধিকার আছে অপিনিয়ন দেওয়ার, এবং এইটাই হচ্ছে কারণ
কেন আর্গুমেন্ট স্টার্ট হয়, রাইট? সো ইয়েস নো নট গিভেনটা এত স্ট্রেট ফরওয়ার্ড নয়, ট্রু ফলস নট গিভেনের মতো। এজন্য ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে একটু বেশি পড়তে হয়, দেখা যায় 2-3টা সেন্টেন্স পর্যন্ত পড়তে হয়, বাট পরে তোমাকে বুঝতে হবে যে যা পড়লা এটার মানে কি, অর্থাৎ রাইটার এই সেন্টেন্সগুলো দ্বারা কি বলতে চাচ্ছে। তো রাইটার যেহেতু বলছে যে ল্যাঙ্গুয়েজ বিলংস টু এভরিওয়ান, ল্যাঙ্গুয়েজে সবার অধিকার আছে, সো মোস্ট পিপল ফিল দে হ্যাভ রাইট টু হোল্ড অ্যান ওপিনিয়ন অ্যাবাউট ইট। বেশিরভাগ মানুষ মনে করে যে তাদের মতামত দেওয়ার একটা অধিকার আছে। তো এর জন্য যখন হচ্ছে অপিনিয়ন ভিন্ন হয় তখন হচ্ছে ইমোশনস হাই রান করে এবং আর্গুমেন্ট স্টার্ট হয়। তার মানে হচ্ছে এই যে আর্গুমেন্টসগুলো হয়, এই যে অপিনিয়ন ডিফার করলে যে ইমোশনস খুবই হাই হয়ে যায়, এর পেছনে কারণটা হচ্ছে সবাই মনে করে যে ল্যাঙ্গুয়েজ যেহেতু তাদের, তাদের বলার অধিকার আছে। যার মানে হচ্ছে অবশ্যই দেয়ার আর রিজনস, দেয়ার আর লজিক্যাল রিজনস, দেয়ার আর আন্ডারস্ট্যান্ডেবল রিজনস কেন মানুষ আর্গিউ করে। যার কারণে এই যে প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, এইটার আনসার হবে ইয়েস। আই হোপ যে তোমরা বুঝতে পারতেছো, বাট তারপরে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। চলো যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেনে। পিপল ফিল মোর স্ট্রংলি অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ এডুকেশন দেন অ্যাবাউট স্মল ডিফারেন্সেস ইন ল্যাঙ্গুয়েজ ইউসেজ। বোঝার চেষ্টা করো, এবং আমার মনে হয় এই জিনিসটা আমরা পড়ছি এইখানে। আচ্ছা, আমি পরে আসতেছি। এই যে ল্যাঙ্গুয়েজ এডুকেশন দেখে আমার মনে হইলো, আসতেছি পরে। পিপল ফিল মোর স্ট্রংলি অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ এডুকেশন। ল্যাঙ্গুয়েজ এডুকেশন সম্পর্কে মানুষ স্ট্রংলি ফিল করে, অর্থাৎ তারা খুব বেশি কেয়ার করে এটার বিষয়ে। দেন অ্যাবাউট স্মল ডিফারেন্সেস ইন ল্যাঙ্গুয়েজ ইউসেজ, ল্যাঙ্গুয়েজের ব্যবহারে যে ছোট আহ, পার্থক্য আছে, এইটার তুলনায় ল্যাঙ্গুয়েজ এডুকেশনের ক্ষেত্রে তারা বেশি স্ট্রংলি ফিল করে। একটু কমপ্লিকেটেড, ভাঙ্গা ভাঙ্গা পড়বা গাইস, ভাঙ্গা ভাঙ্গা পড়লে এটা সহজ হয়ে যায়। যেমন পিপল ফিল মোর স্ট্রংলি, মানুষ বেশি ফিল করে অথবা বেশি স্ট্রংলি ফিল করে অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ এডুকেশন দেন, কার তুলনায়? অ্যাবাউট স্মল ডিফারেন্সেস ইন ল্যাঙ্গুয়েজ ইউজেস, ল্যাঙ্গুয়েজ ইউজেজে যে ছোট ছোট পার্থক্য আছে সেটার তুলনায় ল্যাঙ্গুয়েজ এডুকেশনের প্রতি মানুষ স্ট্রং ফিল করে, অর্থাৎ ওই বিষয়ে ওরা একটু বেশি স্ট্রিক্ট। অলরাইট, সো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে মোর মোস্ট এগুলা থাকলে এটাই হবে স্ট্রেস ওয়ার্ড। সো আমরা দেখবো যে কোনটার প্রতি ওরা বেশি স্ট্রং ফিল করতেছে, ল্যাঙ্গুয়েজ এডুকেশনের প্রতি নাকি ল্যাঙ্গুয়েজ ইউজেজের প্রতি। তো আমি যেটা বলতেছিলাম যে কেন আমার মনে পড়লো, এই যে লিঙ্গুইস্টিক এডুকেশন দেখে আমার মনে পড়ছে, সো আনসারটা এখানে হওয়া উচিত। এবং এই যে মাইনর পয়েন্টস অফ ইউজেস, ইউজেস কথাটা শুধু আমার মাথায় আসতেছিল। সো এক্স্যাক্টলি এই লাইনই আনসার, আমি শিওর। আমরা যদি সেন্টেন্সটা শুরু থেকে পড়ি, arguments can start as easily over minor points of uses as over major policies of linguistic education. সম্পূর্ণ বোঝার বিষয় গাইস, বুঝতে চেষ্টা করো। আমরা কোয়েশনটাতে আবার যাব। কোয়েশনে বলছে যে তারা ল্যাঙ্গুয়েজ এডুকেশনে মোর স্ট্রংলি হচ্ছে ফিল করে, অলরাইট, স্মল ডিফারেন্সের তুলনায়। এই যে ল্যাঙ্গুয়েজ ইউজের ডিফারেন্স আছে, কিন্তু এখানে বলছে যে আর্গুমেন্টস ক্যান স্টার্ট অ্যাজ ইজিলি ওভার মাইনর পয়েন্টস অফ ইউজেস, ছোট যে পয়েন্টগুলো আছে ব্যবহারের, এইগুলার উপরে আর্গুমেন্ট যত সহজে শুরু হইতে পারে, এজ ওভার মেজর পলিসিস অফ লিঙ্গুইস্টিক এডুকেশন, লিঙ্গুইস্টিক এডুকেশনের যে বড় বড় পলিসিগুলো আছে সেগুলো তো একইভাবে আর্গুমেন্ট শুরু হইতে পারে। তাহলে কি কম গুরুত্ব বেশি গুরুত্ব আছে নাকি দুইটাই সমান? অফকোর্স, যেহেতু এখানে এজ ইজিলি এজ দেওয়া আছে, তার মানে হচ্ছে মাইনর পয়েন্টসও যেরকম আর্গুমেন্ট হয়, মেজর পলিসিগুলোতেও সেই রকম আর্গুমেন্টস হয়। কিন্তু আমাদের কোয়েশনে বলছে যে ল্যাঙ্গুয়েজ এডুকেশনের ক্ষেত্রে বেশি স্ট্রংলি ফিল করে, অর্থাৎ আর্গুমেন্ট একটু বেশি হয়, যেটা সম্পূর্ণ বিপরীত, যার কারণে আনসারটা হবে ন। চলে আসবো পরবর্তীটাতে, কোয়েশন নাম্বার 3। আওয়ার অ্যাসেসমেন্ট অফ এ পার্সনস ইন্টেলিজেন্স, আওয়ার অ্যাসেসমেন্ট আমাদের বিচার বা বিবেচনা, অফ এ পার্সনস ইন্টেলিজেন্স একজন মানুষের ইন্টেলিজেন্সের, ইজ এফেক্টেড প্রভাবিত হয়, বাই দ্য ওয়ে হি অর শি ইউজেস ল্যাঙ্গুয়েজ যেভাবে তারা ভাষা ব্যবহার করে। সো ভাষার ব্যবহারের, ভাষার ব্যবহারটা আহ, মানুষদেরকে জাজ করার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স হিসাবে কাজ করে, এফেক্ট করে। অলরাইট, অর্থাৎ আমাদের যে অ্যাসেসমেন্টটা আছে মানুষের ইন্টেলিজেন্স নিয়ে, সেটা এফেক্টেড হয় কিভাবে তারা ভাষা ব্যবহার করতেছে। ওকে, সো এখানে আমাদের কিওয়ার্ড হবে অ্যাসেসমেন্ট শব্দটা থাকতে পারে, আই এম নট শিওর।
আর ইন্টেলিজেন্স তো অবশ্যই থাকবে, থাকা উচিত। আর ইউজেস ল্যাঙ্গুয়েজ এক জায়গায় তো আমরা অলরেডি পাইছি, এখানে আছে কি নাই সেটা আমরা দেখবো, বাট আমাদের স্ট্রেস ওয়ার্ডটা হচ্ছে ইজ এফেক্টেড অর নট, এটা প্রভাবিত হয় নাকি হয় না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট গাইস। একটা বিষয় মাথায় রাখবা, যতক্ষণ পর্যন্ত তোমরা কোয়েশ্চনটা বুঝতে না পারছো ততক্ষণ পর্যন্ত প্যাসেজে যাবা না। বিলিভ মি, ইন আইএলস কোয়েশ্চেন্স আর মোর ইম্পর্ট্যান্ট দেন আনসার্স। তুমি যদি কোয়েশ্চেনটা না বুঝো, প্যাসেজে গিয়ে সারাদিন মাথা ফাটায় লাভ নাই, আনসার পাবা না। তো মেক শিওর যে তুমি ভেঙে ভেঙে পরে কোয়েশ্চেনটা বুঝতে পারো, এবং মোর ইম্পর্টেন্টলি তুমি স্ট্রেস ওয়ার্ডটা ধরতে পারো যে কোন শব্দটা চেঞ্জ হবে এখানে, অথবা কোন শব্দটা চেঞ্জ হইতে পারে। এখানে বলছে যে পার্সোনালিটি ইন্টেলিজেন্স আমরা জাজ করি, এটা তাদের ল্যাঙ্গুয়েজে ব্যবহার দ্বারা এফেক্টেড হয়। তার মানে খুবই সিম্পল যে আমরা দেখবো যে এফেক্টেড হয় কি হয় না, রাইট? অলরাইট, আমরা কিওয়ার্ড দাগ দিছি, অ্যাসেসমেন্ট, ইন্টেলিজেন্স, ইউজেস ল্যাঙ্গুয়েজ। আগেরটা এখানে পাইছি। আর ডিফারেন্ট ইউজেস, নট শিওর এখানে আনসারটা আছে কি আছে না, কারণ ইউজেস তো অনেক জায়গাতেই পাইছি আমরা। সোশ্যাল বিহেভিয়ার, ইনফ্লুয়েন্স শব্দটা আছে যদিও, ইন্টেলিজেন্স, এই তো। আচ্ছা, তার মানে এখানেই আনসার। অবশ্যই আমি ইনফ্লুয়েন্স শব্দটা তো দাগ দেবো। ওকে, দেখা যাক। সেন্টেন্সটা শুরু থেকে পড়ি আমরা, এখান থেকে পড়ি। ওকে, নো পার্ট অফ সোসাইটি অর সোশ্যাল বিহেভিয়ার ইজ অ্যাকসেপ্ট। এক্সেম্পট মানে হচ্ছে মুক্ত অথবা দায়মুক্ত, এরকম একটা শব্দ। মানে বোঝাতে চাইছে যে কোন সোসাইটির কোনো পার্ট অথবা সোসাইটির কোনো বিহেভিয়ারই দায়মুক্ত নয়, অর্থাৎ সব কিছুই হচ্ছে বিবেচনায় নেওয়া হয়। কোলন দিয়া বোঝাইতেছে কি কি, লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স। এই যে লিঙ্গুইস্টিক ফ্যাক্টর মানে কি, ভাষা, ভাষাগত দিক অথবা ভাষার ব্যবহার। লিঙ্গুইস্টিক ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স হাউ উই জাজ পার্সোনালিটি, ইন্টেলিজেন্স, social status, educational standards, job aptitude, and many other whatever। আমার আর পড়তে হচ্ছে না, আমরা শুধু ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতেছিলাম। তো এখানে ক্লিয়ারলি বলছে যে লিঙ্গুইস্টিক ফ্যাক্টরগুলা, ল্যাঙ্গুয়েজের ভাষাগত দিকগুলা অথবা ভাষার ব্যবহার ইনফ্লুয়েন্স, এফেক্ট করে, প্রভাবিত করে হাউ উই জাজ পার্সোনালিটি, ওই যে আমরা অ্যাসেসমেন্ট, এন্ড ইন্টেলিজেন্স হোয়াট এভার, বাকিগুলো আমাদের আর দরকার নেই, আমাদের কোয়েশনে শুধু ইন্টেলিজেন্স নিয়েছিল। তাহলে এটা হুবহু বলতেছে, রাইট, যে এটা একটা ইনফ্লুয়েন্স পড়ে, প্রভাব পড়ে। এটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল, ট্রু ফলস নট গিভেনের মতো। সো যার কারণে এটা আমরা হচ্ছে ইয়াস দিয়ে দেব। নাইস। পরের কোয়েশনটা নাম্বার 4, প্রেসক্রিপটিভ গ্রামার বুকস কস্ট এ লট অফ মানি টু বাই ইন দ্য 18th সেঞ্চুরি। খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। আমাদের কিওয়ার্ড হচ্ছে প্রেসক্রিপটিভ, তারপর গ্রামার বুকস, এইটাও কিওয়ার্ড অফকোর্স। এই যে প্রেসক্রিপটিভ যে গ্রামারের বইগুলো আছে, কস্ট এ লট অফ মানি টু বাই ইন দ্য 18th সেঞ্চুরি। সো এটা আমরা দেখবো যে অনেক বেশি টাকা লাগতো কি লাগতো না, তার মানে এটা স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, সো আমি আবার বলতেছি, ভেঙে ভেঙে পড়বা এবং পরে বোঝার চেষ্টা করবা। কোথায় প্রেসক্রিপটিভিজম আমরা পাইছি, বাট 18th সেঞ্চুরি এইখানে যে প্রেসক্রিপটিভলি এই জিনিসটা পাইছি। গ্রামার ডিকশনারিজ পাইছি। ওকে, আই থিঙ্ক এইখানে আনসার পাওয়ার উচিত। আমরা দেখতেছি কি যে অনেক বেশি কস্টলি ছিল কি ছিল না। All the main languages have been studied prescriptively, especially in the 18th century approach to the writing of grammars and dictionaries. The aims of these early grammarians were threefold. তিনটা লক্ষ্য ছিল তাদের। প্রেসক্রিপটিভ মানে হচ্ছে যেভাবে বলা হয়, যে প্রেসক্রিপশন থেকে প্রেসক্রিপটিভ শব্দটা আসছে। তিন ধরনের এইম ছিল তাদের। দে ওয়ান্টেড টু codify the principle of their language to show that there was a system beneath the apparent chaos of uses. They wanted whatever, তিনটা তাদের লক্ষ্য, এগুলো আমাদের দরকার নাই। আবার গ্রামার পাইছি। এনিওয়ে, না গ্রামার বইয়ের কথা লেখা আছে, না কোনো দামের কথা লেখা আছে, এটা ক্লিয়ারলি ইনফরমেশন দেওয়া নাই। আর যদি কোনো ইনফরমেশন দেওয়া থাকে না, আমরা কি লিখি তোমরা জানো? অফকোর্স তোমরা জানো, নট গিভেন। পরবর্তী কোয়েশ্চেন, নাম্বার 5, প্রেসক্রিপটিভিজম স্টিল এক্সিস্ট টুডে। স্ট্রেট ফরওয়ার্ড, এক্সিস্ট করা মানে বিদ্যমান থাকা, যে আজকে এটা আছে কি নাই, শেষ হয়ে গেছে নাকি আছে। তো প্রেসক্রিপটিভিজম নিয়ে আমরা অনেক কিছু পড়লাম ওইখানে একটু আগে, বাট এটা এখনো আছে কি নাই সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। সো টুডে শব্দটা আমাদের কিওয়ার্ড হিসেবে নিব, বাট আমাদের স্ট্রেস ওয়ার্ড হচ্ছে যে স্টিল এক্সিস্ট, মানে এখনো আছে কি নাই। এগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড আনসার দিছে। তো এখানে আমরা কি প্রেসক্রিপটিভিজম নিয়ে অনেক কিছু পড়লাম, তাদের এইম,
পড়লাম এই যে প্রেসক্রাইবড, পড়লাম অ্যাভয়েডেড, ইন আর্লি পিরিয়ড দেয়ার ওয়ার নো হাফ মেজার্স, alternative, these attitudes are still with us. Okay, এটা একটু ঘুরায় দিছে। নাও দিস অ্যাটিটিউডস বলতে কারে বুঝাইছে? একটা জিনিস খেয়াল রাখবে, অনেক ক্ষেত্রে দেখা যায় পেসেজে যাওয়ার পরে বলে দিস এইটা, দ্যাট এইটা, ইট ডাডাডা, অথবা হি অথবা শি। যদি তুমি বুঝতে পারো না যে দিস বলতে, দ্যাট বলতে অথবা ইট বলতে কি বুঝাইছে, তাহলে আগের লাইনে যাইবা। যেমন এই যে দিস অ্যাটিটিউডস, এই অ্যাটিটিউড গুলা বলতে কারে বুঝাইছে আমরা আগের লাইনে, অর্থাৎ যেহেতু এটা প্যারাগ্রাফের প্রথম লাইন, তার মানে আগের প্যারাগ্রাফে এই প্যারাগ্রাফটাতে কোন অ্যাটিটিউডস নিয়ে কথা বলছে? আমি আগেই বলছি যে yes no not given will not be straightforward. You must read and understand the claim of the writer. All right? And it requires some understanding of the passage. তো আমরা এখানে পুরো প্যারাগ্রাফটাতে এই যে কি বলে প্রেসক্রিপটিভিজম নিয়ে পড়লাম, এদের লক্ষ্য কি ছিল, তারপরে যে অ্যাপ্রোচটা কি ছিল। যদিও পুরোটা আমাদের পড়ার দরকার নেই, যে সাম ইউজেস আর প্রেসক্রাইবড, রাইট? তাহলে এই যে অ্যাটিটিউডটা, এই যে প্রেসক্রিপটিভিজমটা, এই যে প্রেসক্রাইব করা থাকে সবকিছু, এই অ্যাটিটিউডটা আর স্টিল উইথ আস, এখন আমাদের সাথে আছে। অ্যান্ড দে মোটিভেট এ ওয়াইড স্প্রেড কনসার্ন দ্যাট লিঙ্গুইস্টিক স্ট্যান্ডার্ডস শুড বি মেনটেইনড। তো এই অংশটা আমাদের জানার দরকারও নাই, যদিও হচ্ছে সেন্টেন্সের শেষ পর্যন্ত পড়া হচ্ছে অ্যাডভাইজেবল, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত পড়বা। বাট আমাদের আনসারটা মূলত এইখানে, যে এটা এখনো আমাদের সাথে আছে, এবং আমাদের কোয়েশনে সেই কথাটাই বলতেছিল যে প্রেসক্রিপটিভিজম স্টিল এক্সিস্ট টুডে। সো কোয়েশনগুলো কঠিন, আবার খুবই সহজও। তার মানে হচ্ছে তুমি যদি পেয়ে যাও লোকেশনটা, তখন দেখা যাচ্ছে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এবং আনসারটা খুবই সহজে বুঝতে পারা যাচ্ছে। নেক্সট, নাম্বার 6, অ্যাকর্ডিং টু দ্য ডিসক্রিপটিভিস্ট, মানে এক পক্ষ হচ্ছে প্রেসক্রিপটিভিস্ট, আর এক পক্ষ হচ্ছে ডিসক্রিপটিভিস্ট। এগুলো কি মানে কি, এগুলো কোনো দরকার নেই। অলরাইট গাইস, খামাখা মাথা নষ্ট করবে না, এগুলো খুবই হচ্ছে একাডেমিক ওয়ার্ড, অথবা কি বলে এটারে, যে যে কোনো ফিল্ডের, মনে করো মেডিকেল ফিল্ডের কিছু স্পেশাল ওয়ার্ডস আছে, রাইট? গ্রামারের ক্ষেত্রে কিছু স্পেশাল ওয়ার্ডস আছে, তো এগুলো আমাদের না জানলেও চলতেছে। বাট এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ডিসক্রিপটিভিস্ট, অর্থাৎ ডিসক্রিপটিভিজমে যারা হচ্ছে বিশ্বাস করে, এদের মতে ইট ইজ পয়েন্টলেস টু ট্রাই টু স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। পয়েন্টলেস মানে হচ্ছে কোনো পয়েন্ট নাই, মানে মানে কোনো কাজে আসবে না, মানে চেষ্টা করার দরকার নাই। অলরাইট, টু স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। তো আমাদের অবশ্যই আমাদের কিওয়ার্ড হবে ডিসক্রিপটিভিস্ট অথবা ডিসক্রিপটিভিজম অথবা ডিসক্রাইবড, হোয়াট এভার। আর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ অবশ্যই স্টপ শব্দটাও থাকতে পারে, আম নট শিওর কীভাবে থাকবে। বাট আমাদের স্ট্রেস ওয়ার্ড হচ্ছে এটা কি পয়েন্টলেস নাকি আদৌ কোনো পয়েন্ট আছে। এখানে পাইছিলাম আমরা। তারপর হচ্ছে পরের থেকে খুঁজতে হবে ডিসক্রিপ, এই যে ডিসক্রাইব বা ডিসক্রিপ, নট প্রেসক্রাইব, রাইট? ওই যে প্রেসক্রিপটিভিজম নয়, ডিসক্রিপটিভিজম। ওকে, হোয়াট এভার, এটা উচ্চারণ করতে করতে আমার দাঁত মাত কি বলে, মুখে ব্যথা করতেছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এই যে পেয়ে গেছি। ওকে, তাহলে যেমন ডিসক্রাইব নিয়ে কথা বলা হচ্ছে, আর এবং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ নিয়ে কথা বলা হচ্ছে, তার মানে আনসারটা এখানে থাকা উচিত। তারপর আমরা হচ্ছে একটু শুরু থেকে পড়ি। দিস অ্যাপ্রোচ ইজ সামারাইজড ইন দ্য স্টেটমেন্ট দ্যাট ইট ইজ দ্য টাস্ক অফ দ্য গ্রামারিয়ান টু ডিসক্রাইব। দিস অ্যাপ্রোচ বলতে কি, একটু উপরে যাই। নেভারদালেস দেয়ার ইজ অ্যান অ্যালটারনেটিভ পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, ওই যে এতক্ষণ আমরা হচ্ছে প্রেসক্রিপটিভিজম পড়লাম না, এই যে দিস অ্যাটিটিউডস বলতে স্পেক্টিভ, সরি, হোয়াট এভার, এটা বুঝাই। বাট নেভারদালেস, যাই হোক না কেন, দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ পয়েন্ট অফ ভিউ দ্যাট ইজ কনসার্ন লেস উইথ স্ট্যান্ডার্ডস দেন উইথ দ্য ফ্যাক্টস অফ লিঙ্গুইস্টিক ইউজেজ। হোয়াট এভার, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা কি ট্রাই করব ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কি করা, স্টপ করতে। ওকে, দিস অ্যাপ্রোচ বলতে যে অ্যালটারনেটিভ অ্যাপ্রোচটা, অর্থাৎ ডিসক্রিপটিভ। This approach is summarized in the statement that it is the task of the grammarian to describe, not prescribe, to record the facts of linguistic diversity, and not to attempt the impossible tasks evaluating language variation or halting
ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। খুবই সুন্দর করে এখানে বলা আছে। প্রথমে আমি হচ্ছে এই শব্দটার অর্থ তোমাদেরকে বলে দিই। হাল্ট করা কোনো কিছু মানে হচ্ছে হোল্ড করা বা বন্ধ করা বা স্টপ করা। তো এই ল্যাঙ্গুয়েজ চেঞ্জটা স্টপ করার বিষয়ে কি বলতেছে তারা? নট টু অ্যাটেম্পট দ্য ইম্পসিবল টাস্ক, যেটা সম্ভবই নয়। ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশন হচ্ছে ইভ্যালুয়েট করা অথবা মূল্যায়ন করা, অথবা halting ল্যাঙ্গুয়েজ চেঞ্জ অথবা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ বন্ধ করা ইজ নট টু অ্যাটেম্পট অ্যান্ড ইট ইজ অ্যান ইম্পসিবল টাস্ক। যার মানে হচ্ছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইট ইজ পয়েন্টলেস টু ট্রাই অ্যান্ড স্টপ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। সো দ্য আনসার উইল বি ইয়াস। পরবর্তী কোয়েশন হচ্ছে নাম্বার 7। ডিসক্রিপটিভিজম অনলি অ্যাপিয়ার হওয়া মানে সামনে আসা, আফটার দ্য 18th সেঞ্চুরি, মানে 18th সেঞ্চুরি পরে অ্যাপিয়ার হয়েছে, সামনে আসছে বা প্রকাশ পাইছে। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ডিসক্রিপটিভিজম 18th সেঞ্চুরি, অ্যাপিয়ার শব্দটাও নিতে পারে, আম নট শিওর এটা থাকবে বলে। বাট আমাদের স্ট্রেসর হচ্ছে আফটার দ্য 18th সেঞ্চুরি, নাকি বিফোর, নাকি চলাকালীন, হোয়াট এভার। অলরাইট। সো এখানে বলছে যে 18th সেঞ্চুরি পরে হচ্ছে ডিসক্রিপটিভিজমটা অ্যাপিয়ার হয়েছে। অলরাইট, এখানে আমরা আগেরটা পাইছিলাম 18th সেঞ্চুরি, তো পেয়ে গেছি আমরা। আর এখানে আনসার আমি শিওর। আমরা যদি পড়ি, বলতেছে ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, মানে কি 18th সেঞ্চুরির সেকেন্ড হাফে, দ্বিতীয় অর্ধে, মানে হচ্ছে 1750-এর পরে, উই অলরেডি ফাইন্ড অ্যাডভোকেটস অফ দিস ভিউ। এই দিস ভিউ বলতে কারে বোঝাচ্ছে আমি শিওর যে তোমাদেরকে আর এক্সপ্লেন করতে হচ্ছে না। এই দিস ভিউ বলতে এই যে ডিসক্রিপটিভ ভিউটারই বোঝাচ্ছে, এই যে অ্যালটারনেটিভ পয়েন্ট অফ ভিউ, ডিসক্রিপটিভ এরই বোঝাচ্ছে। সো কি বলছে? ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 18th সেঞ্চুরি উই অলরেডি ফাইন্ড অ্যাডভোকেটস অফ দিস ভিউ, মানে হচ্ছে ডিসক্রিপটিভ ভিউ, সাচ এস জোসেফ প্রিস্টলি, হুজ রুডিমেন্ট অফ ইংলিশ গ্রামার ইনসিস্ট দ্যাট হোয়াট এভার। আমাদের এতটুকু আর পড়তে হচ্ছে না। আমাদের কোয়েশ্চন ছিল যে এই ভিউটা, এই ডিসক্রিপটিভ ভিউটা 1800 শতাব্দীর 18th সেঞ্চুরি পরে আসছে। বাট এখানে কি বলছে? ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 18th সেঞ্চুরি, তার মানে 18th সেঞ্চুরি চলাকালীনই এই ভিউয়ের অ্যাডভোকেটস ছিল, মানে যারা পক্ষে কথা বলতো এটা ছিল। কিন্তু আমাদের কোয়েশনে বলছে কি 18th সেঞ্চুরি পরে, যেটা পুরোপুরি কন্ট্রাডিক্টরি। সো আনসার উইল বি নো। শেষ কোয়েশনটা হচ্ছে বোথ ডিসক্রিপটিভিস্ট অ্যান্ড প্রেসক্রিপটিভিস্ট হ্যাভ বিন মিসরিপ্রেজেন্টেড। খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশন, যে ডিসক্রিপটিভিস্ট যারা এবং প্রেসক্রিপটিভিস্ট যারা, দুইজনই হচ্ছে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ ওদেরকে ভুল বোঝা হয়েছে, ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তো অবশ্যই আমাদের কিওয়ার্ড হবে এই দুইটা শব্দ, যদিও অসংখ্য জায়গায় আছে, বাট আমরা খুঁজবো হচ্ছে 7 নাম্বার কোয়েশ্চন যে জায়গায় পাইছি তার পরের থেকে, এবং আমরা দেখব যে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে নাকি সঠিকভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে। 7 নাম্বার কোয়েশ্চনটা আমরা এখানে পাইছিলাম। এরপরে কোন জায়গায় এই শব্দদ্বয় আছে? এই যে ডিসক্রিপটিভিস্ট আছে আর প্রেসক্রিপটিভিস্ট আছে। ওকে, আমরা যদি এই সেন্টেন্সটা পড়ি, আমার মনে হয় এখানে আনসার পাওয়া উচিত। ইন আওয়ার ওন টাইম দ্য অপোজিশন, মানে যে বিরোধ, বিটুইন ডিসক্রিপটিভিস্ট অ্যান্ড প্রেসক্রিপটিভিস্ট হ্যাজ অফেন বিকাম এক্সট্রিম। ওদের বিরোধটা অনেক এক্সট্রিম হয়ে যাইতো। উইথ বোথ সাইডস পেন্টিং আনরিয়াল পিকচার্স অফ আদার্স। নাইস ওয়ার্ডস। পেন্টিং আনরিয়াল পিকচার্স মানে হচ্ছে ভুল ছবি পিকচার করা, অর্থাৎ ভুলভাবে উপস্থাপন করা। খুবই সুন্দর একটা শব্দ এবং খুবই সুন্দরভাবে এটা আনসারটা দেওয়া হয়েছে। সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে বোথ সাইড, অর্থাৎ এই যে এটা আমি বলতে বলতে মুখে আমার ব্যথা করতেছে, এই যে দুইটা ভিউ আছে, তারা উভয়ই কি হইতো? আনরিয়াল পিকচার্স পেইন্ট করতো অফ দ্য আদার্স, একজন আরেকজনের, যার মানে হচ্ছে তাদেরকে ভুলভাবে উপস্থাপন করা হইতো, তাদেরকে মিস রিপ্রেজেন্ট করা হইতো, যার মানে হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার হলো ইয়াস। চলে আসবো আমরা পরবর্তী টাইপ অফ কোয়েশ্চেন, অর্থাৎ সামারি কমপ্লিশন। টাইটেল হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ডিবেট। অফকোর্স ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিবেট চলতেছে, এখানে আর্গুমেন্টস চলতেছে। আমরা প্রথমে দেখবো যে কোনো নাম অথবা নাম্বার পাই কিনা আমরা প্যাসেজ ম্যাপিং এর জন্য। একটা নাম দেওয়া আছে, জোসেফ প্রিস্টলি। আমরা জানি এই নামটা আমরা কোথায় দেখছিলাম। আমি যাবো সেখানে। প্রথমে হচ্ছে এটা তোমাদেরকে দেখাই দিই। কোথায় 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 কোথায়, এই তো এখানে জোসেফ প্রিস্টলি। তো এই নামের উপরে হচ্ছে কত নাম্বার কোয়েশ্চেন থাকবে? এই নামের উপরে থাকবে হচ্ছে 9, 10, 11, আর এই নামের পরে হচ্ছে 12 নাম্বার। অলরাইট, আমরা একটা একটা কোয়েশ্চেন পড়ি। অ্যাকর্ডিং টু ড্যাশ, মানে কার মতে অথবা কি অনুযায়ী,
দেয়ার ইজ অনলি ওয়ান কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র একটা কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ আছে। তারপর কার মতে হচ্ছে একটা কারেক্ট ল্যাঙ্গুয়েজ আছে মাত্র। নাও আমরা জানি এখানে দুইটা পক্ষই আছে, একটা হচ্ছে প্রেসক্রিপটিভস, একটা হচ্ছে ডিসক্রিপটিভস, রাইট? এবং তুমি যদি খেয়াল করো, ল্যাঙ্গুইস্টিক হু টেক দিস অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ প্লেস গ্রেট ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল ড্যাশ, গ্রামাটিক্যাল কিসের এটা আমি বুঝতে পারতেছি আনসারে কি হবে। দেন কনভার্সলি দেওয়া আছে দ্য ভিউ অফ ড্যাশ। তাহলে যে দুইটা ভিউয়ের কথাই আমরা জানি এখানে। প্রথমটা হচ্ছে কি বলে, প্রেসক্রিপটিভ, প্রেসক্রিপ প্রেসক্রিপটিভিস্ট, আর দ্বিতীয়টা হচ্ছে ডিসক্রিপটিভিস্ট। তো আমি শিওর 9 নম্বর আনসার প্রেসক্রিপটিভিস্ট হওয়া উচিত এবং 11 নম্বর আনসার ডিসক্রিপটিভিস্ট হওয়া উচিত। বাট প্যাসেজের কোন জায়গায় সেটা আছে এটা তো তোমাদেরকে দেখা দিতে হবে, রাইট? সো লেটস গো। প্রথমটা হচ্ছে 9 নম্বর, অ্যাকর্ডিং টু ড্যাশ দেয়ার ইজ অনলি ওয়ান কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। দ্যাটস আওয়ার অনলি কিওয়ার্ড, যে একটা ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ আছে। সো আমরা যে পিছলি থেকে উপরের দিকে গেলে এখানে তো ডিসক্রিপটিভ, মানে প্রেসক্রিপটিভ তো এর উপরে, এখানে হচ্ছে প্রেসক্রিপটিভ নিয়ে কথা বলা হচ্ছে। তো এইখানে হচ্ছে এইটার আনসার থাকা উচিত। কিন্তু আনফরচুনেটলি আমি এখানে ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ পাচ্ছি না। আর একটু উপরে আচ্ছা, এখানে প্রেসক্রিপটিভিজম আছে, রাইট? ওকে, ইয়া, হিয়ার ইট ইজ ওয়ান ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। তো যেটা আমি বলতেছিলাম, যে in its most general sense, prescriptivism is the view that one variety of language has an inherently higher value than others, and that is ought to be imposed on the whole of the speech community, whatever. তো আমি যেটা বলতেছিলাম যে এটা প্রেসক্রিপটিভিজমই হওয়া উচিত, কেন আমি বুঝতে পারতেছিলাম যে এখানে যে কনভার্সলি দিয়ে আরেকটা ভিউ বলছে, এবং এটা হচ্ছে জোসেফ প্রিসলির সাথে সম্পৃক্ত, এবং জোসেফ প্রিসলি আমরা দেখছিলাম যে ডিসক্রিপটিভিজমের সাথে ছিল। তো এটা কমন সেন্স যে এটা প্রেসক্রিপটিভিস্ট হবে, বাট প্যাসেজের কোন জায়গায় ছিল সেটা হচ্ছে তোমাদেরকে দেখায় দেওয়া আমার দায়িত্ব ছিল, সেজন্য সেটা আমি করে ফেললাম। এটা আনসার হবে এইচ। এটা কি লাল করে দেবো তখন বুঝতে সুবিধা হবে নাকি? আচ্ছা। তো পরেরটা হচ্ছে কি লিঙ্ক, এই যে আমি যেটা বলতেছিলাম, রাইট, যে পেসেজ ওয়ানের ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু আর পেসেজ থ্রির ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুর মধ্যে রাইট আর দিন পার্থক্য থাকবে। সো ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু দেখে আবার ভয় পেয়ে যাওয়া না, এইটার ডিফিকাল্টি লেভেল পেসেজ ওয়ানের মতোই হবে। অলরাইট, লিঙ্গুইস্টস হু টেক দিস অ্যাপ্রোচ বলতে যে প্রেসক্রিপটিভিস্ট টু ল্যাঙ্গুয়েজ প্লেস গ্রেট ইম্পর্টেন্স অন গ্রামাটিক্যাল, কি হবে, গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হবে, গ্রামাটিক্যাল পপুলার স্পিচ হবে, ফর্মাল ল্যাঙ্গুয়েজ হবে, এভলিউশন হবে, নাকি রুলস হবে? সিম্পলি বোঝা যাচ্ছে রুলস হবে, বাট সেটা আমাদেরকে প্যাসেজে খুঁজে বের করতে হবে। তো আমাদের কিওয়ার্ড হচ্ছে দিস অ্যাপ্রোচ, তারপর ল্যাঙ্গুয়েজ প্লেস গ্রেট ইম্পর্টেন্স, তারপর হচ্ছে গ্রামাটিক্যাল। আমরা জানি যে প্যাসেজের কোন জায়গায় প্রেসক্রিপটিভিজম এবং গ্রামার নিয়ে কথা বলা হয়েছে। হুম, সেটা হচ্ছে এই যে এখানে ছিল, এই যে গ্রামার, তারপর প্রেসক্রিপটিভিজম, রাইট? এখানে তো নাই, তুমি একটু খেয়াল করে দেখতে পারো। আচ্ছা, গ্রামার আছে। দিস ভিউ ইজ propounded. I'm not sure what that means, especially in relation to grammar and vocabulary, and frequently with reference to the pronunciation. এবার again এখানে আছে grammar and dictionary. The aims of these early grammarians were threefold. তো এটা তো নয়, গ্রামারের কোন জিনিসটার উপর হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত। Okay, এখানে আমরা পাচ্ছি যে অফ গ্রামার এবং রিলায়েন্স, কিসের উপর নির্ভর করে। আর হচ্ছে অফ গ্রামার মানে গ্রামারের কোন জিনিসটা, অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্রেট ফরওয়ার্ড। যেটা আমি বললাম যে পেসেজে যাওয়া লাগবে না, আমি হইলে এইখান থেকে আনসার দিয়ে দিতাম সবগুলা, এবং আমি শিওর যে তোমরাও পারবা একটু ভালো করে যদি পড়ে দেখো, এবং কেন এটা এটার রুলস আনসার হবে সেটা আমি শিওর যে তোমরা বুঝতে পারছো। আমার পেসেজে যাওয়াই লাগতো না, বাট আমার এই ভিডিওটা তো হচ্ছে তোমাদের জন্য, তো তোমাদেরকে বুঝাইতে হলে তো পেসেজে যেতে হবে। কনভার্সলি দ্য ভিউ অফ, এই যে বিপরীতে কোন ভিউ আছে সেটা কি আমরা জানি না, অফকোর্স ডিসক্রিপটিভিস্ট হওয়া উচিত, বাট প্যাসেজে কোন জায়গায় আছে আমরা দেখি। সো জোসেফ প্রিসলিয়াস ইজ দ্যাট গ্রামার শুড বি বেসড অন হোয়াট, তো কনভার্সলি দ্য ভিউ অফ ড্যাশ। আমরা যদি এই যে জোসেফ প্রিসলিসে যাই, সে কোন ভিউর কথা বলতেছে, অফ দিস ভিউ বলতে কারে বলতেছে, এই যে গ্রামারিয়ান টু ডিসক্রাইব নট প্রিসক্রাইব, টু রেকর্ড
দ্য লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি হোয়াট এভার। সো যে ডিসক্রাইবের বিষয়টার কথা, প্রেসক্রিপশন না। এবং জোসেফ হচ্ছে সেই ভিউয়ের হচ্ছে অ্যাডভোকেটস। তো এখানে ডিসক্রিপটিভ পুরো শব্দটা লেখা নাই, বাট গ্রামারিয়ান টু টাস্ক অফ দ্য গ্রামারিয়ান টু ডিসক্রাইব মানে হচ্ছে ডিসক্রিপটিভিজম। এবং এখানে হচ্ছে এই শব্দটা আছে ডিসক্রিপটিভস। আমার মুখে ব্যথা করতেছে গাইস, আমি উম, মিথ্যে বলতেছি না, সিরিয়াসলি। এই দুইটা শব্দ হচ্ছে উচ্চারণ করতে করতে আমার হচ্ছে অবস্থা খারাপ। ওকে, বাকি রয়েছে একটা। তো তাদের মতে যে ডিসক্রিপটিভিস্ট অথবা জোসেফ প্রেটলির মতে ইফ দ্যাট গ্রামার শুড বি বেসড অন হোয়াট, কিসের উপর ভিত্তি করে হইতে পারে? ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের উপর, নাকি পপুলার স্পিচের উপর, ফর্মাল ল্যাঙ্গুয়েজের উপর, নাকি এভলিউশন, নাকি মডার্ন লিঙ্গুইস্টিক্স, নাকি চেঞ্জ? আমাদের এখানে আসি, আমার দেখি কি বলে। এই যে শুরুতে যদি পড়ো, we already find advocates of this book such as Joseph Presley, whose rudiments of English grammar insists that the custom of speaking is the original and only just standard of any language. কোন ল্যাঙ্গুয়েজের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে, এই যে তার গ্রামারে বইয়ে লেখা আছে, সেটা কি? দ্য কাস্টম অফ স্পিকিং। কাস্টম অফ স্পিকিং মানে হচ্ছে আহ, কথা বলার যে ওয়ে, পরিচিত ওয়ে বা পপুলার ওয়ে, রাইট? কথা বলার ওয়ে, এটা এটা অ্যাটলিস্ট মনে রাখো। তো এই জিনিসটার সাথে এখানে কোন শব্দটা যায়? অফকোর্স পপুলার স্পিচ, এছাড়া আর কোনো শব্দ নাই। তো পপুলার স্পিচটা আমরা হচ্ছে এখানে বসায় দেবো। দিস ইজ ইট। আচ্ছা, এটা হচ্ছে এই যে আহ, একটু কনফিউশন থাকতে পারে 12 নাম্বারটার জন্য। কারণ এখানে বলছে না যে গ্রামার শুড বি বেসড অন, এইটা হয়তো হুবহু নাই, বাট তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে। এই যে জোসেফ প্রিসলি সে এই যে গ্রামার বইটাই বলতেছে, এবং এইটা কি ইনসিস্ট করতেছে যে কাস্টম স্পিচ হচ্ছে একমাত্র স্ট্যান্ডার্ড অফ এনি ল্যাঙ্গুয়েজ। অলরাইট। এবং যদি তুমি আরেকটু পড়ো, লিঙ্গুইস্টিক ইস্যুস it is argued cannot be solved by logic and legislation, and this view has become the tenet as a tenet of the modern linguistic approach of grammatical analysis. এই ভিউ বলতে ওই যে ডিসক্রিপটিভ ভিউ, এবং এই যে গ্রামারটা কি ইনসিস্ট করতেছে, এই যে কাস্টমার স্পিকিংটা হচ্ছে অরিজিনাল এবং অনলি স্ট্যান্ডার্ড অফ ল্যাঙ্গুয়েজ, এই ভিউটাই হচ্ছে হ্যাজ বিকাম দ্য টেনেট অফ মডার্ন লিঙ্গুইস্টিক। টেনেট মানে হচ্ছে মূলনীতি বলতে পারো, approach to grammatical analysis. Alright? So এই যে the custom of speaking is the original and only just standard of any language, এই বিষয়টা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যানালাইসিসের মডার্ন অ্যাপ্রোচ। যার মানেই হচ্ছে গ্রামার শুড বি বেসড অন এই যে দ্য কাস্টম অফ স্পিকিং ব্লা 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 হোয়াট এভার, যেটা মানে হচ্ছে পপুলার স্পিচ। আই হোপ ইউ আন্ডারস্টুড। একটা মাত্র কোয়েশ্চেন বাকি রয়েছে, যেটা আগে প্যাসেজ ওয়ানে অথবা প্যাসেজ থ্রিতে এরকম থাকতো। আমি যখন আইএলটিএস টেস্ট দিয়েছিলাম তখন প্যাসেজ থ্রিতে এই কোয়েশনটা ছিল যে হোয়াট ইজ দ্য রাইটার্স পারপাস ইন রিডিং প্যাসেজ। এই যে প্যাসেজটা আমরা পড়লাম, রাইটারের উদ্দেশ্য কী ছিল। তো অলরেডি আমরা হচ্ছে আগের কোয়েশনগুলো সলভ করতে গিয়ে পুরো প্যাসেজটা পড়ে ফেলছি। এই কোয়েশনের জন্য না কোনো কিওয়ার্ডের দরকার আছে, না কোনো অংশ পড়ার দরকার আছে। এই কোয়েশনের জন্য যেটা দরকার, যে তুমি এতক্ষণ যা পড়লা এইটা সলভ করতে গিয়ে এবং এই কোয়েশনগুলো সলভ করতে গিয়ে, সেটা তোমার মনে আছে কি না, অথবা তুমি বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে আর কিচ্ছু দেখা লাগবে না, তুমি হচ্ছে যদি অপশনগুলো পড়বা এবং দাগাইতে পারবা যে কোনটা কারেক্ট আনসার। দেখাচ্ছি আমি কিভাবে। এ অপশন যদি আমরা পড়ি, সে বলছে পারপাসটা কি, টু আর্গিউ ইন ফেভার অফ এ পার্টিকুলার অ্যাপ্রোচ টু রাইটিং ডিকশনারিজ আর গ্রামার বুকস। আমরা দুইটা অ্যাপ্রোচ দেখছিলাম, সে কি কোনো অ্যাপ্রোচটা প্রেফার করছে, ফেভার করছে? অফকোর্স না, দুইটা অ্যাপ্রোচই সে ভালোভাবে প্রেজেন্ট করছে, কোন অ্যাপ্রোচের মানে কি, কখন থেকে সেটা শুরু হইল। তাহলে অপশন এ হচ্ছে আনসার, হবে না। অপশন বি, টু প্রেজেন্ট এ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ ডিফারিং ভিউজ অফ ল্যাঙ্গুয়েজ। এটা হইতে পারে হিস্টোরিক্যাল বর্ণনা, একটা ল্যাঙ্গুয়েজের যে ভিন্ন ভিন্ন মত আছে, যে দুইটা মত আছে, এটার বর্ণনা সে করছে, প্রেজেন্ট করছে। এটা হইতে পারে, এটা আমি হাতে রাখবো। অপশন সি হচ্ছে টু ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন স্পোকেন অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। আই মিন দূর দূর পর্যন্ত কোনো কানেকশনই নাই, সে স্পোকেন এবং রিটেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেনি, অথবা ডিফারেন্স নিয়ে তো কোনো জায়গায় বলাই নাই। টু শো হাউ এ সার্টেন ভিউ অফ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ডিসক্রেডিটেড, কোন ভিউটা ডিসক্রেডিট করা হয়েছে, এরকম কোনো ইনফরমেশন আমি
পাইনি। হ্যাঁ, বলা হয়েছে যে একটা একটা মিসরিপ্রেজেন্ট করে অথবা এই যে পেইন্ট দ্য আনরিয়েল পিকচার, বাট কোনোটা ডিসক্রেডিট করা হয়েছে এরকম কোনো ইনফরমেশন নাই। অথবা এই যে বলছে এই যে পুরো প্যাসেজটার উদ্দেশ্যই কি এইটা যে কোনোটা ডিসক্রেডিট করা? অফকোর্স না। এবং এরকম কোনো বিষয় কোনো পুরোটা প্যাসেজে আসেইনি। তাইলে তিনটা চারটা প্যাসেজ চারটা অপশন পরে বোঝা গেল যে অপশন বিটাই হচ্ছে সবচেয়ে বেশি মিলতেছে, যে ভিন্ন ভিন্ন যে ভিউ আছে সেগুলোর একটা বর্ণনা সে প্রেজেন্ট করছে, অ্যান্ড দ্যাটস হোয়াট হি ডিড। পুরোটা প্যাসেজ জুড়ে তোমরা যদি মনে রাখতে পারো যে প্রেসক্রিপটিভিজম এবং ডিসক্রিপটিভিজম দুইটা ভিউ ছিল, কোনটার মানে কি, কারা কি বিশ্বাস করে, কার গ্রামার কিসের উপর ভিত্তি করে ইয়ে হয়েছে, এই বিষয়গুলো নিয়ে পুরো প্যাসেজটাতে বলা হয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে বাকি যে তিনটা অপশন আছে সেগুলোর কোনো কানেকশন প্যাসেজের সাথে নেই। দ্যাটস ওয়াই মাই আনসার ইজ অপশন বি। অলরাইট, সো দ্যাট ওয়াজ ইট গাইস অ্যাবাউট ক্যামব্রিজ 9 টেস্ট 3 প্যাসেজ 1। একটু ট্রিকি ছিল এবং আগের প্যাসেজগুলো এরকমই হইতো, বাট আমি শিওর যে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা কোয়েশ্চেন যখন আমি এক্সপ্লেন করছি। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, feel free to comment about it. And as you guys know, I will respond. Thank you very much. Have a lovely day.